গ্রামীণফোন চলো বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজিমা হুয়া। গত 6 দিনে আমরা ধারাবাহিকভাবে দেখিয়েছি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সাথে নিয়ে তৈরি করেছেন স্বয়ংক্রিয়ভাবে চালককে সতর্ক করার যন্ত্র। রংপুর পলিটেকনিকের শিক্ষার্থী জিএসএম নেটওয়ার্ককে কাজে লাগিয়ে তৈরি করেছেন ডিজিটাল লকার পদ্ধতি। দর্শক, কিছুদিন পরপরই এমন অনেক উদ্ভাবনের গল্প আমরা শুনতে পাই দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অচিরেই এরা আবার চলে যায় অন্তরালে। কেন এমনটি ঘটে, কি করলে তাদের ধরে রাখা সম্ভব হবে, আজকের অনুষ্ঠানে আমরা খুঁজবো সেই সবেরই কিছু উত্তর। আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বিসকিউব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আনওয়ার। তাদের সাথে কথা বলার আগে খুব সংক্ষেপে একটা ভিডিও ক্লিপ দেখে নেব আমরা। বর্তমান বিশ্বে প্রযুক্তিতে স্বয়ং সম্পূর্ণতা ছাড়া একটা জাতির উন্নয়ন প্রায় অসম্ভব একটা বিষয়। কিন্তু এই প্রযুক্তিকে এগিয়ে নিতে যে গবেষণার ক্ষেত্র প্রয়োজন বলাই বাহুল্য, বাংলাদেশে তা অপ্রতুল। তারপরেও কিছু মানুষ সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করে যাচ্ছেন নতুন কিছু সৃষ্টির উন্মাদনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী একজন শিক্ষকের তত্ত্বাবধানে আবিষ্কার করেছেন সড়ক দুর্ঘটনা এড়াতে চালককে সাবধান করার যন্ত্র। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মুরাদুল ইসলাম তৈরি করেছেন মোবাইল নিয়ন্ত্রিত লকার ব্যবস্থা। তবে ডক্টর রাজ্জাক বা মুরাদি শুধু বাংলাদেশের সৃজনশীলতার একমাত্র উদাহরণ নয়। প্রায়ই পত্রপত্রিকায় খবর মেলে নানান সব উদ্ভাবনের। কেউ হয়তো জ্বালানি ছাড়াই উৎপাদন করছে বিদ্যুৎ, কেউ আকাশে ওড়াচ্ছেন ড্রোন, আবার কেউ উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে বানাচ্ছেন পরিবেশ বান্ধব গাড়ি। কিন্তু দুঃখের বিষয়, পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবে কিছুদিনের মাঝেই এরা হারিয়ে যান অন্তরালে। ডক্টর রাজ্জাক, আপনাকে দিয়ে শুরু করবো। আপনার ড্রাইভার ডিস্ট্রাকশন ম্যানেজমেন্ট সিস্টেম খুবই সময় উপযোগী একটা উদ্ভাবন মনে হচ্ছে। এটার কাজ কিভাবে শুরু করলেন আর সেই গল্পটা আমাদেরকে বলুন। ধন্যবাদ আপনাকে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটাই যদি শুরু থেকে বলতে চাই তাহলে এভাবে বলতে হয় যে 2011 সালে আমি দক্ষিণ কোরিয়ার কিয়ংহি বিশ্ববিদ্যালয় থেকে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কিংয়ের উপরে পিএইচডি কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে যোগদান করি। এরপর থেকেই আসলে বাংলাদেশের প্রতিদিন পত্রপত্রিকা খুললেই দেখা যায় যে সড়ক দুর্ঘটনার খবর। এরই মধ্যে একদিন খবর আসলো মিশুক মনির এবং তার আরেকজন সহযোগী সড়ক দুর্ঘটনায় মারা গেল। প্রতিটি জীবনই আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও কিছু জীবন থাকে যেটি আসলে অত্যন্ত সম্ভাবনাময় এবং একটি নির্দিষ্ট জায়গায় যুগান্তকারী কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে। এবং সড়ক দুর্ঘটনার এই মৃত্যু আসলে অত্যন্ত মর্মান্তিক এবং অনাকাঙ্ক্ষিত। তো ঠিক এরই জায়গা থেকে আমরা চিন্তা করতেছিলাম যে কিভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সড়ক দুর্ঘটনা কমানো যায়। তো এরপর থেকে আমরা পত্রপত্রিকা এবং অন্যান্য বিভিন্ন গবেষণাপত্র খুঁজে বের করলাম আসলে মূল কারণগুলি কি কি। সেটি থেকে যেটা বেরিয়ে আসলো সেটা হলো ড্রাইভারের অমনোযোগিতা এবং ড্রাইভারের বিভিন্ন ধরনের ড্রাইভিং কাজটা বাদ দিয়ে অন্য কোনো অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকা আসলে মূল কারণ। যেরকম ধরুন, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলে ড্রাইভার, মদ্যপ অবস্থায় গাড়ি চালায়, শরীরটা খুব ক্লান্ত, ঘুম ঘুম বোধ করতেছে, তারপরেও গাড়ি চালায়। তো এই ধরনের জায়গাগুলিকে আসলে আমরা তথ্য প্রযুক্তির যে বর্তমান টুলস এবং টেকনোলজিস, আধুনিক টুলস এবং টেকনোলজিস আছে সেটি দিয়ে খুব সহজেই তাকে সেন্স করা যায় এবং সেটি থেকে আমরা তাকে সতর্কবাণীও দিতে পারি। এবং সেই ডেটা যে সে কিভাবে গাড়ি চালাচ্ছে, ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালাচ্ছে কিনা, মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছে কিনা, সেই ডেটা আমরা সার্ভার সিস্টেমেও বর্তমান যে তথ্য প্রযুক্তির এবং ওয়্যারলেস নেটওয়ার্কিংয়ের যে প্রযুক্তি আছে সেটি দিয়ে আমরা সার্ভার সিস্টেমে ইনস্টল করতে পারি। আপনার এই যন্ত্রটা ড্রাইভারকে কিভাবে সতর্ক করবে, মানে এতে সড়ক দুর্ঘটনা কিভাবে কমবে সেটা জানতে চাই। প্রথমত হলো ড্রাইভার গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে যদি সে কথা বলে তাহলে তাকে সতর্ক করবে প্রি রেকর্ডেড ভয়েসের মাধ্যমে যে গাড়ি চালানোর সময় আপনি মোবাইল ফোনে কথা বলবেন না, এবং এই ডেটাটি সার্ভার সিস্টেমে স্টোর হবে এবং তার যে মালিক অথবা ট্রান্সপোর্ট যে ম্যানেজার তাকেও এটা জানিয়ে দেওয়া হবে। এইভাবে করে সে ঘুম
বেঘুম বোধ করলেও জানিয়ে দেওয়া হবে, মদ্যপ অবস্থায় গাড়ি চালালেও সেটি জানিয়ে দেওয়া হবে। এতে করে ড্রাইভার সতর্ক হবে এবং সে অন্যান্য যে আমরা বলি এটাকে ডিস্ট্রাক্টেড ড্রাইভিং অ্যাক্টিভিটি বাদ দিয়ে সে রাস্তার দিকে মনোনিবেশ করে গাড়ি চালাতে আরও বেশি আগ্রহী হবে। এভাবে করে আমরা সড়ক দুর্ঘটনা কমিয়ে নিয়ে আসতে আর পারি। আপনার এই যন্ত্র বানাতে আপনারা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করেছেন এবং নিশ্চয়ই একটা বড় রকমের ফান্ড লেগেছে, সেই ফান্ডটা কোথা থেকে জোগাড় করেছেন? যে প্রযুক্তিগুলি এখানে ব্যবহার করা হয়েছে তার মধ্যে সেন্সর অ্যান্ড সেন্সিং সিস্টেমস, এরপরে আপনার এমবেডেড টেকনোলজি, ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি, এরপরে ইমেজ প্রসেসিং টেকনোলজি এবং আপনার ক্লাউড কম্পিউটিং সিস্টেমস। তো এগুলি ব্যবহারের মাধ্যমে আমরা করেছি এবং এই যন্ত্র এবং অন্যান্য সফটওয়্যার সিস্টেম ডেভেলপের জন্য যে সমস্ত ফান্ডিংয়ের প্রয়োজন সেগুলি সবচেয়ে বড় একটা হার্ডেল ছিল আমাদের জন্য। এগুলি নিয়ে ঠিক যখন চিন্তা করতেছি এরই মধ্যে আমার একজন কলিগ ডক্টর ফয়সাল হাসান উনি আমাকে সংবাদ দিলেন যে অস্ট্রেলিয়ায় অবস্থিত ব্রিসবেনের একটি প্রতিষ্ঠান নাম ইনফরমেশন সোসাইটি ইনোভেশন ফান্ড, তারা এই ধরনের ইনোভেটিভ অ্যাক্টিভিটিজের জন্য এশিয়া প্যাসিফিক রিজিয়নের অনেকগুলি কান্ট্রি থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রিসার্চ অর্গানাইজেশন বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে উদ্ভাবনীমূলক কাজের জন্য তারা ফান্ডিং অপরচুনিটি দিবে। তখন আমরা সেখানে অ্যাপ্লিকেশন করি, আবেদন করি এবং তারই পরিপ্রেক্ষিতে এটা আবেদন করি 2012-র মাঝামাঝি সময়ে জুনের দিকে এবং এইটি আমাদের সংবাদ আসে 209টা প্রজেক্ট সেখানে জমা পড়েছিল। অত্যন্ত কম্পিটিটিভ এটা একটা প্রজেক্ট ফান্ডিং অপরচুনিটি ছিল এবং সেখান থেকে মাত্র 11টি প্রজেক্টকে তারা ফান্ডিং করে। সেই 11টির মধ্যে আমাদেরটা একটি। নিশ্চয়ই অনেক ভাগ্যবান, কিন্তু দর্শক সবাই কিন্তু এতটা ভাগ্যবান না। রংপুর পলিটেকনিকের ছাত্র মুরাদের কথা আপনাদের বলেছিলাম, অর্থাভাবে সে তার গবেষণার কাজ ঠিকমতো করতে পারছে না। বাইরের দেশগুলোতে এই ধরনের প্রতিভাবানদের পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ইনকিউবেটর সিস্টেম চালু রয়েছে। এ বিষয়ে এখন জানতে চাইব মিনহাজ উদ্দিন আপনার কাছে। মিনহাজ, আপনারা কি ধরনের কাজ করে থাকেন? আপনি বিস ক্যাফের টি শার্ট পরেছেন, আপনার প্রতিষ্ঠানে আপনারা কি ধরনের কাজ করে থাকেন বলুন। আপনি যেটা বলছিলেন যে রংপুরের ছেলেটা একটা জিনিস উদ্ভাবন করেছে কিন্তু সে এগিয়ে যেতে পারছে না, তো আমরা মূলত এই ধরনের যারা উদ্ভাবক আছেন এবং যারা উদ্যোক্তা আছেন তাদেরকে নিয়ে কাজ করি। স্যার যেরকম খুব হয়তো ভাগ্যবান ছিলেন, উনি একটা ফান্ড পেয়ে গিয়েছিলেন। তো আসলে এই ধরনের ফান্ডের কথা ওনাকে একজন কিন্তু বলেছেন, আরেকজন ডক্টর ফয়সাল ওনাকে বলেছেন। তো আমাদের কাছে যেটা পেতে পারেন উদ্ভাবকেরা সেটা হলো যে কোথায় এরকম ফান্ড আছে বা কারা কারা ফান্ড করতে পারেন। তার পাশাপাশি স্যার বলছিলেন যে ওনার এই টেকনোলজিটার মধ্যে আরো অনেকগুলো টেকনোলজি ইনভলভ, যেরকম ক্লাউড কম্পিউটিং এর কথা। তাহলে এরকম প্রযুক্তির আরো কিন্তু বিভিন্ন হয়তো শূন্য স্থান থাকে যেগুলো পূরণ করতে হয়। আমরা তাদের সাথে একটা লিঙ্কেজ তৈরি করি। আমরা আসলে মাঝখানে বসে ম্যাচ মেকিং এর কাজটা করি এবং যেটা দেখা যায় পৃথিবীর অন্যান্য অনেক জায়গাতে সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে এই ইনকিউবেটরগুলো কাজ করে। তাদের কাজ হচ্ছে যে যখন একটা গবেষণা হয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সেটার সাথে মার্কেটে যারা এই গবেষণার ফলাফলটাকে কাজে লাগাতে পারে বিভিন্ন কোম্পানি, তাদের মধ্যে একটা যোগসূত্র। আচ্ছা মিনহাজ আনোয়ার, এই ধরনের তো অনেকেই কাজ করছে, ছোট ছোট উদ্ভাবনের কথা আমরা শুনে থাকি। আপনারা ঠিক কাদেরকে বেছে নেন এবং তাদের কাজগুলো মার্কেটের সাথে কিভাবে লিংক করেন আপনারা? আমাদের এখন যে সময়টা চলছে, আমরা তথ্য প্রযুক্তির একটা সময়ে আছি এবং স্বভাবতই আমাদের কাজের মধ্যে তথ্য প্রযুক্তির কাজগুলো একটা বড় জায়গা নিয়ে আছে। সো আর এটার একটা ভালো সুবিধা হচ্ছে আমরা হয়তো অনেক অল্প পুঁজিতে অনেক বড় ফলাফল পেতে পারি। আর বাংলাদেশের যে তরুণ জনগোষ্ঠী আছে তারা কিন্তু অনেক মেধাবী। তো আমরা দেখতে পাচ্ছি যে তারা অল্প তথ্য প্রযুক্তির অল্প কিছু টুলস এবং টেকনিক্স ব্যবহার করে তারা কিন্তু এখন অনেক বড় মার্কেট প্লেসটা দখল করতে পারছে। আচ্ছা, আপনাদের সাথে আরও কথা বলবো, তার আগে আমার একটা বিরতি নিতে হবে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা কথা বলবো যে এই ধরনের প্রতিভাবান এবং সম্ভাবনাময়ী বিজ্ঞানীদের কাজ সংরক্ষণে কি কি করা উচিত এবং আমরা আসলে কি করছি। সাথেই থাকুন। চলো বাংলাদেশ। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন গ্রামীণফোন চলো বাংলাদেশ।
ডক্টর রাজ্জাক, আপনার ড্রাইভার ডিস্ট্রাকশন ম্যানেজমেন্ট সিস্টেম যন্ত্রটির কথা শুনছিলাম আমরা। এই যন্ত্রর কাজ এখন কোন পর্যায়ে রয়েছে এবং এটা আমাদের কাছে আসতে, মানে যারা সাধারণ মানুষ তাদের কাছে আসতে কত সময় লাগতে পারে? এটির মধ্যে আসলে এখন পর্যন্ত আমরা যেটা করেছি সেটা হলো একটা প্রোটোটাইপ ডেভেলপ করতে পেরেছি, যেটি ল্যাবরেটরি টেস্টে এটা সাকসেসফুলি, আমি যে বিরতির আগে যে ডেটাগুলির কথা বলছিলাম প্রত্যেকটি ডেটাই সে কালেক্ট করতে পারে এবং সার্ভার সিস্টেমে পাঠাইতে পারে। যে কেউ আপনি চাইলে driverdistraction.gnrbd.net এই ওয়েবসাইটে গেলে এখন দেখতে পারবেন। এটি আমরা ক্লাউড কম্পিউটিং সিস্টেমে ইনস্টল করেছি। এর সাথে আমরা আরও দুটি কাজ এখন যোগ করতে যাচ্ছি। তার প্রথমটি হলো সেটা হলো যে একটা দূরপাল্লার বাস বা ট্রাক যখন দূরবর্তী কোথাও গাড়ি চালিয়ে যাচ্ছে তখন সামনে কোনো স্পিড ব্রেকার আছে কিনা সেটি আমরা 100 মিটার আগে থেকেই সতর্কবাণী জানিয়ে দিব। করে জানতে চাইবো যে এটা আসলে মানে বাস্তবিক আসতে কত সময় লাগতে পারে? আমি জানি নির্দিষ্ট হয়তো কোনো সময় আপনি বলতে পারবেন না, তারপরও কিরকম এটি করতে যে আসলে এটা এই যে পরীক্ষা নিরীক্ষা যে কাজগুলি আছে, যে প্র্যাকটিক্যালি এটা বাসে এবং প্রাইভেট কারে ইনস্টল করে এইটার যে গ্রহণযোগ্যতা কতটুকু, কি কি ধরনের ত্রুটি আছে, প্র্যাকটিক্যালি এটা যখন ডিভাইসটা গাড়িতে ইনস্টল হবে এবং অনেক দিন ধরে চলবে তখন আমরা আসলে নিশ্চিত করে বলতে পারবো যে কতদিন সময় লাগবে। আচ্ছা, আমরা অপেক্ষায় রইলাম। এই ধরনের একটি যন্ত্র আসলে খুবই দরকার। আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল, আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বাংলাদেশে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের সুযোগ সুবিধা আছে সেটা আসলে কতটা প্রতুল, কতটা প্রয়োজন, কতটুকু আছে? বাংলাদেশের আমি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে বলি যে গবেষণার যে সুযোগ সুবিধা আছে সেটি একেবারেই অপ্রতুল। প্রথমত সেটি হলো যে গবেষণার জন্য যে সমস্ত যন্ত্রপাতি দরকার সেটিও আমরা ল্যাবরেটরিতে দেই। দ্বিতীয় সেটা হলো যে আমরা যদি থিওরিটিক্যাল গবেষণাও করি তাহলে সেখান থেকে যে প্রবন্ধ আসে, রেজাল্টটা আসে, সেটা আমরা কোনো কনফারেন্স বা জার্নালে প্রকাশ করতে যে খরচটা হয় সেটাও আসলে আমাদের বিশ্ববিদ্যালয় অথবা সরকার ওইভাবে আসলে সাপোর্ট করে না বা করতে পারে না। যেটুকু করে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অথবা বিশ্ববিদ্যালয়, সেটা পরিমাণের তুলনায় একেবারেই যৎসামান্য। তো আমার মনে হয় যেটি করা দরকার সেটা হলো সরকারিভাবে একটা সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের ইনোভেটিভ অ্যাপ্লিকেশন হোক অথবা মৌলিক গবেষণা হোক, সেগুলি যেন আরও বেশি শিক্ষক, আরও বেশি ছাত্রছাত্রী এর মধ্যে দিয়ে দেশের বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করতে পারে, সেজন্য আরও অনুদান বাড়ানো উচিত। আপনার কাছে জানতে চাইবো, আমরা এই ধরনের বিভিন্ন রকম কোমল আইডিয়া বা গবেষণার অনেক চমৎকার সব খবর কিন্তু আমরা প্রায় শুনি, আমরা পত্রিকায় দেখি, বিভিন্ন বিজ্ঞান মেলায় দেখি পুরস্কার পেয়েছে, তারপর আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের ছেলেমেয়েরা কিন্তু ভালো করছে, কিন্তু পরে দেখা যায় যে এসবের আর খোঁজ পাওয়া যায় না। সমস্যাটা কোথায় আপনার কি মনে হয়? আমরা যে কাজটা আসলে করতে চাচ্ছি সেটা এই সমস্যাটার একটা সমাধানের জন্য আর কি, যে বিভিন্ন জায়গায় কিন্তু ফান্ড আছে। স্যার যেরকম বলছিলেন যে ডক্টর ফয়সাল ওনাকে লিংক করে দিলেন, তাহলে সমস্যা ফান্ডিং একটা সমস্যা। আরেকটা হচ্ছে যে আসলে আপনার ইনসেন্টিভাইজ করা। আমি যে একটা কাজ করছি, আমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হই, আমি যে গবেষণাটা করছি এটার বিনিময়ে আমি কি পাচ্ছি, রাইট? অনেক সময় দেখা যায় আমরা হয়তো বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে সাধারণত একটা জার্নাল আর্টিকেল লিখলে এটা আমার প্রমোশনের জন্য হেল্প করে। তো ওখান থেকে আমার মনে হয় দৃষ্টিভঙ্গিটাকে আরেকটু যদি একটু পাল্টিয়ে যদি চিন্তা করা যায়, ওইটা তো আমার হবেই, তার সাথে মার্কেটে বাংলাদেশের মানুষের কোনো সাহায্য হতে পারে কিনা এই আমার কাজের মাধ্যমে। আমি একটা উদাহরণ দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এই কাজটা এর মধ্যে করছেন, কিন্তু স্যালাইন টলারেন্ট রাইস ভ্যারাইটি, আমাদের অনেক জায়গা আছে যেখানে স্যালিনিটিটা বেড়ে যাচ্ছে, লবণাক্ততা বেড়ে যাচ্ছে। সো এই লোনা পানিতে কীভাবে চাষ করা হবে ধানটা এবং সেটার ফসলটা পাওয়া যাবে, এটা নিয়ে উনি গবেষণা করছেন। তো এই গবেষণাটা ওনার গবেষণার ল্যাব থেকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মাঝখানে আরও নানা প্রতিষ্ঠানের সহায়তা দরকার, যারা এটা হয়তো মাঠে নিয়ে গিয়ে দেখবে এটা কাজ করে কিনা। তাহলে একটা প্রাতিষ্ঠানিক যোগাযোগ যে প্রাইভেট কোম্পানিগুলো আছে তাদের সাথেও দরকার। সেই কাজটাতে আমরা বিসকিউব থেকে, বিসকাফে থেকে কিন্তু সহায়তা করছি। আচ্ছা, এটা আপনি আপনাদের প্রতিষ্ঠানের কথা বলছেন। এমনি সামগ্রিকভাবে যদি আমরা বলি তাহলে
এটার সমাধানের কি উপায়? এটা আপনার প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠান ছাড়াও আরও সমাধানের অনেক উপায় থাকতে পারে, সেই সম্পর্কে যদি কিছু বলেন। আমি বলবো যে আসলে এখন অনেক কিছু ভালো কাজ হচ্ছে, বিশেষ করে সরকারের কিছু উদ্যোগ আছে, যেরকম হায়ার এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্ট প্রজেক্ট আছে হেক্যাপ, যেটা ওয়ার্ল্ড ব্যাংক, ইউজিসি, মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা প্রজেক্ট। ওনারা কিন্তু এই ধরনের উদ্ভাবনের জন্য উৎসাহ দেওয়ার পাশাপাশি আপনার কিভাবে মার্কেটে যাওয়ার জন্য সহায়তা দেওয়া যায়, মার্কেটের সাথে যোগসূত্র স্থাপন করা যায়, এটা নিয়ে কাজ করছেন, কিন্তু প্রচারণাটা নাই। তারপর আপনার অ্যাক্সেস টু ইনফরমেশনের একটা পাবলিক সার্ভিস ইনোভেশন ফান্ড আছে, স্যারের প্রজেক্টটা ওখানে ফর এক্সাম্পল একটা অনুদান পেতে পারে। তো এটার প্রচারণা করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনারা যেগুলো খুঁজে বের করছেন, এরকম মাঠে ঘাটে কিন্তু অনেক আছে। তাহলে আমাদেরকে ঢাকা শহরে সীমাবদ্ধ না থেকে আমাদেরকে যেতে হবে প্রত্যেকটা জেলায় জেলায়, এবং আমাদের সরকারিভাবে এবং বেসরকারি উদ্যোক্তাদের সহায়তা নিয়ে প্রতি বছরই রেগুলার বেসিসে, এটা একসময় না করে প্রতি সবসময় একটা মেলার মতো করতে হবে। স্যার, উনি যে কথাগুলো বলছিলেন, আপনার কাছে একই বিষয় জানতে চাইবো, সমাধানের উপায়টা কি? আমি পুরোপুরি ওনার সাথে আসলে একমত, তবে এর সাথে আরও দু একটি বিষয় যোগ করতে চাই। সেটি হলো সরকারের বেশ কতগুলি উদ্যোগের কথা ইতিমধ্যে উনি উল্লেখ করেছেন। তার পাশাপাশি যে সমস্ত কর্পোরেট আছে, কোম্পানিজ আছে, তারাও কিন্তু ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া একটা রিলেশন তৈরি করতে পারে। এটা বিশ্ববিদ্যালয় থেকে উদ্যোগ প্রয়োজন এবং কর্পোরেট থেকে উদ্যোগ প্রয়োজন। কর্পোরেট তাদের যে সমস্ত শুধু কি বিশ্ববিদ্যালয় না, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, যে কোনো রিসার্চ অর্গানাইজেশন হতে পারে, ইভেন পলিটেকনিক্যালের যে রিসার্চ আউটপুটটা দেখলাম, তাদেরও এই ধরনের ইনোভেটিভ আইডিয়াস থাকলে করতে পারে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, সেটা হলো এরকম, যে কোনো একটা কোম্পানি যদি এরকম করে যে বাৎসরিক 20টা প্রজেক্টকে তারা হলো গ্র্যান্ট অ্যাওয়ার্ড, আমাদের হাতে সময় একদমই কম, এভাবে করে তারা যেটা করতে পারে সেটা হলো যে তারা বাৎসরিক একটা গ্র্যান্ট অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লিকেশন যেতে পারে, গিয়ে একটা নির্দিষ্ট থোক বরাদ্দ একটা অ্যামাউন্ট সাম 10 অথবা 15 প্রজেক্টে তারা অ্যাওয়ার্ড করতে পারে। ঠিক একইভাবে আইএসআইএফ যেভাবে করতেছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, গ্রামীণফোন চলো বাংলাদেশ অনুষ্ঠানটি আমাদের সমাজের এমন কিছু অদম্য ব্যক্তিকে নিয়ে যারা কোনো রকম চাওয়া পাওয়া ছাড়াই এগিয়ে যেতে চান তাদের লক্ষ্যে। অনুষ্ঠানের বিষয়ে কারো যদি কোনো মতামত থাকে তাহলে জানাতে পারেন ফেসবুকে গ্রামীণফোন চলো বাংলাদেশ এই পেজে, কিংবা আইটিভি স্পেস আপনার নাম স্পেস আপনার মতামত লিখে SMS করতে পারেন 16232 এই নাম্বারে। সেই সাথে আপনার আশেপাশে যদি এই ধরনের কোনো উদ্যমী চরিত্র থাকে জানাতে পারেন সেটাও। কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বা অভিযোগ নয়, চলো বাংলাদেশ নিজের মতো করে দেশকে এগিয়ে নেবার প্রত্যয়। ভালো থাকুন, উদ্যমী থাকুন, দেশকে এগিয়ে নিন। শুভরাত্রি।